আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন COP26। চাপ অব্যাহত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। অংশ নিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু কোভিড অর্থনীতিকে গুরুত্ব দিয়ে ইতালির রোমে চলছে G20 সম্মেলন। ন্যূনতম 15% কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তিতে সায় বিশ্ব নেতাদের। মহামারী করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 50 লাখ। আক্রান্ত মৃতের তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্র। ভাইরাসের উৎস খোঁজার পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক প্রহসন, অভিযোগ চীনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি কমাতে করণীয় ঠিক করতে আজ থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন COP26। এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সম্মেলনে অংশ নিতে গ্লাসগো পৌঁছেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জলবায়ু সম্মেলন উপলক্ষে শনিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছান পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। এ সময় আরও অনেক পরিবেশকর্মী তার সঙ্গে ছিলেন। থানবার্গের আগমন ঘিরে আগে থেকেই মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় রোববার শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন COP26। 2015 সালের পর এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই সম্মেলনকেই শেষ ভরসা মনে করছেন অনেকে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আসতে শুরু করেছেন বিশ্ব নেতারা। এদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি কমাতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের হার নির্ধারণের করণীয় ঠিক করতে শুরু হতে যাওয়া এই সম্মেলন উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের উপর চাপ অব্যাহত রাখতে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। Thank you for standing up for climate action in your communities, on the streets and online. I wanted to know it's making a difference. Thank you for telling it like it is and calling leaders out for lack of leadership. 2015 সালের পর এবছরই বড় আকারে হচ্ছে এই সম্মেলন। গ্লাসগোতে এবারের সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যা 25,000 পর্যন্ত হতে পারে বলে ধারণা আয়োজকদের। 31 অক্টোবর শুরু হয়ে আগামী 12 নভেম্বর শেষ হবে এবারের COP26 সম্মেলন। রাহানুল রানা, সময় সংবাদ। বিশ্ব জলবায়ু সম্মেলনের 26তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে 1 নভেম্বর শেখ হাসিনা তার বক্তব্যে 3 দফা প্রস্তাবনা তুলে ধরবেন। পরে ব্রিটেন ও ফ্রান্স সফরে দেশ দুটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনে পৃথিবীর ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশার বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 আসর বসবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। কার্বন নিঃসরণকারী দেশের নেতাদের কাছে বড় দাবি থাকছে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনা। থাকছে $100 বিলিয়ন প্রতিশ্রুত জলবায়ু তহবিল বাস্তবায়নের দাবিও। ঝুঁকিতে থাকা 48টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর বর্তমান সভাপতি হিসেবে COP26 শীর্ষ বৈঠকে 1 নভেম্বর ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত দেশের সার্বিক চিত্র উঠে আসবে শেখ হাসিনার বক্তব্যে। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একে আব্দুল মোমেন জানান 2 নভেম্বর উইমেন অ্যান্ড ক্লাইমেটের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া জলবায়ু পরিবর্তন রোধ, অভিযোজন ও অর্থায়নকে আহ্বান জানিয়ে আসতে পারে ঢাকা গ্লাসগো ঘোষণাও। আগামী 1 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী COP26 এর শীর্ষ বৈঠকে ভাষণ দেবেন। 2015 সালের থেকে অঙ্গীকার করেছে যে এই ক্লাইমেট ফান্ডে তারা $100 বিলিয়ন আপনার অনুদান দেবে প্রতি বছর। যে তোমরা খালি মুখে মুখে বলো, দিস টাইম ইউ মাস্ট গিভ ইট। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি দেওয়া হবে 11 নভেম্বর প্যারিসে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। আন্তর্জাতিক পুরস্কারটি বিজয়ী ব্যক্তি এবং সংস্থাকে প্রদান করা হবে। এছাড়া 12 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর 75তম বার্ষিকী উদযাপনের একটি উচ্চ পর্যায়ের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সম্মেলনের শীর্ষ শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP নির্মিত একটি শর্ট ফিল্মে বিশ্ব নেতাদের এ সম্পর্কে সতর্ক করেছে বিলুপ্ত প্রাণী ডায়নোসর। সংস্থাটির সদর দফতরের বিশ্ব নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সামনে প্রদর্শন করা হয় শর্ট ফিল্মটি।
জাতিসংঘের সদর দপ্তরে তখন হল ভর্তি মানুষ। হঠাৎই বড় কোনো কিছুর পায়ের আওয়াজ এলো দরজার বাইরে থেকে। আওয়াজের উৎস খুঁজতে পেছন ফিরে তাকালেন সবাই। এমন সময় খুলে গেল দরজা। আধো আলোতে বিচিত্র কিছু এগিয়ে আসতে দেখা গেল। এরপরই ধীর পায়ে আলোতে বেরিয়ে এলো প্রায় 7 কোটি বছর আগে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর। হলে প্রবেশের সাথে সাথে আতঙ্ক আর অবিশ্বাসে স্তব্ধ হয়ে যান উপস্থিত সবাই। এতক্ষণ যা দেখলেন তা কোনো আসল ডাইনোসর নয়। জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ডোন্ট চুজ এক্সটিংশন কর্মসূচির মূল বিষয় হিসেবে নির্মিত একটি শর্ট ফিল্ম। শর্ট ফিল্মটির এক পর্যায়ে সংস্থাটির নিরাপত্তা কর্মীকে পাশ কাটিয়ে পোডিয়ামে উঠে শুদ্ধ ইংরেজিতে নিজের বক্তব্য রাখে ডাইনোসরটি। তার বক্তব্য জুড়ে ছিল বিলুপ্তি আর পরিবেশ সম্পর্কে সচেতনতার কথা। Around the world, people are living in poverty. Don't you think helping them would make more sense than, I don't know, paying for the demise of your entire species? Let me be real for a second. You've got a huge opportunity right now. As you rebuild your economies and bounce back from this pandemic, this is humanity's big chance. So here's my wild idea. Don't choose extinction. Save your species before it's too late. It's time for you humans to stop making excuses and start making changes. Thank you. দিনের পর দিন বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়। পরিবেশ দূষণের ফলে প্রকৃতিতে ঘটছে নেতিবাচক পরিবর্তন। বিলুপ্ত হচ্ছে বহু প্রাণী। সেই বিলুপ্তি রুখতে ও পরিবেশ বাঁচাতে ডাইনোসরকে দিয়ে সচেতনতার বার্তা ভিন্নভাবে দিল জাতিসংঘ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ফ্যাশন শোতে চকলেট। চকলেট প্রেমীদের জন্য রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলছে 5 দিনব্যাপী বইমেলা। শনিবার তৃতীয় দিনে সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা পড়েছেন কবিরা। এদিন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনায় অংশ নেন লেখক ও সাহিত্যিকরা। বইমেলার বিস্তারিত জানাতে নিউইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান সাকিব। ধন্যবাদ কাজল আব্দুল্লাহ। প্রাণের বইমেলা, অমর একুশে বইমেলা বাংলাদেশে। সেই বইমেলাটি বাংলাদেশের মানুষের জন্য যেমন প্রাণের, তেমনি বাংলাদেশের বাইরে বাংলাদেশি প্রবাসী অভিবাসীদের জন্য কিন্তু একটি প্রাণের মেলা রয়েছে। সেটি হচ্ছে নিউ ইয়র্ক বাংলা বইমেলা। এই বইমেলাটি 30 বছর ধরে নিউ ইয়র্কে হচ্ছে মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে। এই বছর 30 বছর পূর্তি হলো। 5 দিন ব্যাপী এই বইমেলার আজকে তৃতীয় দিন শেষ হয়েছে স্থানীয় সময় শনিবার। আজকে এখন গভীর রাত, কিছুক্ষণ আগেই মেলা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু দর্শনার্থী এখনও রয়েছে। আয়োজকরা রয়েছেন শিল্পী, সাহিত্যিক, লেখক, প্রকাশক সবাই বইয়ের পসরা সাজিয়ে বসেছিলেন এই মেলায়। বাংলাদেশ থেকে 11টি শীর্ষস্থানীয় প্রকাশনী সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি আমাদের পেছনে দর্শনার্থীরা রয়েছেন। আমি নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যার বুলেটিনে এই বইমেলার যে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভিন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনিও এখনো পর্যন্ত এই মেলায় অবস্থান করছেন। আমরা 2 জন বিশিষ্ট অভিনেত্রীকে, বাংলাদেশের খুবই জনপ্রিয় অভিনয় শিল্পীকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে জানতে চাইবো একটু বইমেলা সম্পর্কে। এই বইমেলাটা এত রাত অবধি আপনি আছেন, রেখা আহমেদ, কেমন লাগছে বইমেলা? অত্যন্ত ভালো, যাকে বলে খুবই সুন্দর। মানে আমি বইমেলাতে এসে নিজে মনে হচ্ছে নিজের প্রাণটা ফিরে পেলাম আর কি, এত ভালো। এবং বিশ্বজিৎ যে এই মেলাটা চালিয়ে যাচ্ছে এটা যে কত সুন্দর, মানুষের জন্য কত ভালো হচ্ছে তা বলার, বিশেষ করে এখানকার ছেলে মেয়েদের জন্য বইমেলা। এবং আজকে যে গান গেল নবনীতা চৌধুরী, মানে অদ্ভুত লেগেছে আমার কাছে ওর গান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ রেখা আহমেদ। আমরা এরপরে যাব শিরিন বকুল, বাংলাদেশের আরও একজন বিশিষ্ট অভিনয় শিল্পী। শিরিন বকুল, আপনি প্রতিদিনই বইমেলায় আসছেন, কেমন লাগছে একটু বলবেন? এই যে খারাপ আবহাওয়া, তারপরেও কিন্তু শত শত মানুষ বইমেলায় ছিল। অনেক ভালো লাগছে, মানে এইরকম আবহাওয়া, ঠান্ডা, বৃষ্টি, তারপরে যে এত মানুষ আসছে প্রাণের টানে। 30 বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশন এই বই
বইমেলা আয়োজন করছে, সেটা আমরা যারা এখানে বাঙালিরা আছি আমাদের জন্য বলা যায় এটা একটা আমাদের মানে একটা শক্তি, একটা প্রেরণা। এই মেলা আরো শত বছর, হাজার বছর, লক্ষ বছর টিকে থাকুক, এটা আপনাকে অনেক ধন্যবাদ। প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ আমাদের সঙ্গে আছেন, লেখক সাহিত্যিক। বইমেলা সম্পর্কে একটু বলবেন। আসলে বইমেলা নিউ ইয়র্কের বাঙালিদের একটা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। এই একটি উৎসবই যেখানে সবাই মিলে আমরা এসে উপভোগ করি এবং একটা বড় ধরনের মিলন মেলা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলবো একজনের সঙ্গে যিনি এই বইমেলার অন্যতম আয়োজক, এই সাংগঠনিক তৎপরতার পেছনে তিনি রয়েছেন। তিনি যে 30 বছরের বইমেলা, সেই বইমেলার তিনি আহ্বায়কও ছিলেন একসময়, ডাক্তার জিয়াউদ্দিন। এই নিউ ইয়র্কের অত্যন্ত বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট বাংলাদেশি জিয়াউদ্দিন, আপনি বইমেলায় আছেন, আপনি একজন আয়োজক। এইবারের বইমেলার বিশেষত্বটা কি? করোনা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে যুক্তরাষ্ট্র, তারপরে গত বছর ভার্চুয়াল বইমেলা হয়েছে, এবার সশরীরে বইমেলা হচ্ছে। বইমেলার আয়োজন সম্পর্কে একটু বলবেন। আগামী 2 দিন যে বইমেলা রয়েছে সেখানে আপনাদের প্রত্যাশাটা কি থাকবে দর্শনার্থীদের কাছে? অনেক ধন্যবাদ। যেটা বলা হলো যে এবার ইন পার্সন আমরা বইমেলা করছি সাহস করে, করোনাকে জয় করে। এবং বইমেলা শুধু বইমেলা না, বাংলাদেশের 50 বছরের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর 100 বছরের জন্মদিন এবং মুক্তধারার 30 বছর অনবরত পৃথিবীর 3য় বিশ্ব বইমেলা এমনভাবে হচ্ছে সবাই যেন আবার আগের মতো উপভোগ করছেন এবং বাংলাদেশের বাইরে আরেকটা বাংলাদেশ যেন এখানে দেখা যাচ্ছে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে মানুষ উপভোগ করছেন এবং আমরা প্রবাসে এভাবে যেন উত্তরোত্তর বইমেলার মধ্য দিয়ে সমস্ত বাঙালিকে, ঐতিহ্যকে, স্বাধীনতাকে আমরা সবার সামনে পৌঁছে দিতে পারি, প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। জনাব জিয়াউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের বইমেলা সর্বশেষ খবর। কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে 5 দিন ব্যাপী বইমেলার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বিশ্বব্যাপী ন্যূনতম কর্পোরেট কর হারের বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে ইতালির রোমে গতকাল শুরু হয়েছে 2 দিনব্যাপী G20 সম্মেলন। প্রথম দিন ন্যূনতম 15% কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তিতে সায় দিয়েছেন বিশ্বনেতারা। আজ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। শনিবার সকালে রোমের লানুভোলো সম্মেলন কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। পরে তার সভাপতিত্বে G20 সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ইতালির প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে বহুপাক্ষিকতা। এছাড়াও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে করোনা ভ্যাকসিন সমহারে সরবরাহ করার কথা জানান তিনি। During the pandemic, they struggled to find new customers. এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে কোভিড, জলবায়ু পরিবর্তন ও অর্থনীতি। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে আলোচনা করবেন 20টি শক্তিশালী দেশের নেতারা। এই সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ির বোলসোনারো সহ বিশ্ব নেতারা অংশগ্রহণ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়ালি অংশ নেন সম্মেলনে। এবারের আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ যুবরাজ চার্লস। এদিন ইতালির রাষ্ট্রপতি সের্জো মাত্তারেল্লা বিশ্ব নেতাদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। এদিকে G20 সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী রোমে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কিছু সংগঠন। তবে নানা বিধিনিষেধের কারণে এসব সমাবেশে লোক সংখ্যা ছিল খুবই কম। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। চীন থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 50 লাখ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে আক্রান্ত হয়েছেন প্রায় 25 কোটি মানুষ। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, আর তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে যেভাবে মৃত্যু হচ্ছে তা অব্যাহত থাকলে মৃতের সংখ্যা কত দাঁড়াবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মহামারী করোনা। শহরটিতে 2020-এর 11 জানুয়ারি করোনা সংক্রমণে প্রথম কারো মৃত্যু হয়।
এরপর থেকে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন জায়গায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে উদ্বেগজনক হারে। 2 বছরের মাথায় শনিবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে করোনায় বিশ্বজুড়ে মৃত্যু 50 লাখ ছাড়িয়েছে, আর মোট আক্রান্তের সংখ্যা প্রায় 25 কোটি। তবে সুস্থ হয়েছেন 22 কোটির বেশি। জরিপ সংস্থাটির তালিকা অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 4,70,00,000 লাখ, আর মৃতের সংখ্যা প্রায় 7,70,000। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে আক্রান্ত হয়েছেন 3,40,00,000 মানুষ, আর মৃত্যু 4.5 লাখের বেশি। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত ব্রাজিল। তালিকার তৃতীয় অবস্থানে আছে দেশটি। এ পর্যন্ত ব্রাজিলে মারা গেছেন 6 লাখের বেশি। এরপর মৃতের সংখ্যা লাখের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ইরান, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ আছে। তবে যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল সেখানে মোট মৃতের সংখ্যা 4,600 কিছু বেশি। মহামারীটি মোকাবেলায় বিশ্বজুড়ে চলছে টিকাদান কর্মসূচি। এরপরও এর বিস্তার কমছে না, উল্টো নতুন নতুন ধরনে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তাই কোথায় গিয়ে এর মৃত্যুর সংখ্যা পৌঁছাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রাহানুল রানা, সময় সংবাদ। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের দ্বিধা বিভক্তি দূর না হলেও সুর পাল্টালো যুক্তরাষ্ট্র। চীনের গবেষণাগারে জৈব অস্ত্র হিসেবে এটি তৈরি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তারা বলছেন করোনার উৎস হয়তো কখনোই চিহ্নিত করা সম্ভব হবে না, কেননা এ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। এদিকে ভাইরাসের উৎস খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের উপর নির্ভর করার পদক্ষেপটি সম্পূর্ণ রাজনৈতিক প্রহসন বলে অভিযোগ করেছে চীন। জীবজন্তু থেকে মানুষের মধ্যে করোনা ছড়িয়েছে নাকি চীনের গবেষণাগারে তৈরির পর এটি ছড়িয়ে দেওয়া হয়েছে, এ নিয়ে বিতর্কের শেষ নেই। তবে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য মানুষের শরীরে করোনা ছড়ানো হয়েছে এমন ধারণার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। করোনা ভাইরাসের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট করে হয়তো কখনোই জানা যাবে না বলে মনে করছেন তারা। শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে করোনা ভাইরাসের সম্ভাব্য উৎস নিয়ে এখনও গোয়েন্দা সংস্থাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনের সমালোচনা করেছে চীন। শুরু থেকেই করোনা ছড়ানোর জন্য চীনকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তাদের অভিযোগ, উহানের গবেষণাগার থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাইরাসটিকে ছড়ানো হয়েছে, আর চীন এই তথ্য বিশ্ববাসীর কাছে গোপন করেছে। ভাইরাসের উৎস সম্পর্কে চীন পর্যাপ্ত সহযোগিতা না করায় এর উৎস হয়তো কখনোই জানা যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা, যদিও এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে বেইজিং। সর্বপ্রথম 2019 সালে চীনের উহান থেকে এই করোনা ভাইরাস ছড়ায়। প্রাকৃতিকভাবে কাঁচা বাজার থেকে মানুষের শরীরে এটি ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চীনের গবেষকরা। এদিকে করোনা ভাইরাসের উৎস তদন্তে চীনকে আরও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে WHO। এ বিষয়ে তদন্তের জন্য নতুন একটি টাস্ক ফোর্স গঠন করেছে সংস্থাটি। WHO বলছে কিভাবে করোনার সূত্রপাত হলো তা খুঁজে বের করতেই এই টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সই শেষ সুযোগ করোনার উৎস সন্ধানের জন্য। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আবারও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে জার্মানিতে। শনিবার দেশটির রাজধানী বার্লিনে জাতীয় সংসদ ভবনের সামনে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জার্মানিতে। শনিবার বিকেলে বার্লিনের জাতীয় পার্লামেন্টের সামনে বিক্ষোভে অংশ নেন দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসীরা। সরকার যথাবিহিত ব্যবস্থা নিক যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো ধরনের এই ধরনের সমস্যা না হয়। বিক্ষোভে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার মূল চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানানো হয়। আমরা চাই কুমিল্লা প্লাস সমগ্র বাংলাদেশ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে সবার ধর্ম সবাই সমানতালে পালন করব। সমাবেশে বক্তারা দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত না হলে মুক্তিযুদ্ধের যে মহান আদর্শ সেটি ভুলণ্ঠিত হবে, এমনটাই আশঙ্কা করছে জার্মানির পার্লামেন্টের সামনে যোগ দেয়া সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
বছরে দুইবার সময় বদলানোর নীতি পরিবর্তন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে, সিদ্ধান্ত গৃহীত। আগামীতে একক সময় নীতি গ্রহণ করবে ইইউ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জিম প্রতিষ্ঠার মাধ্যমে অভাবনীয় সাফল্য পেয়েছেন বাংলাদেশি বিলাল হোসেন। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত বডি বিল্ডারদের কাছে তার জিমটি সেরা হিসেবে খ্যাতি পেয়েছে। শিবলি আল সাদিকা রিপোর্ট। 2001 সালে দুবাইয়ের জুমেরা এলাকায় ভিআইপি জিম নামে একটি শরীরচর্চা প্রতিষ্ঠানে সাধারণ ক্লার্ক হিসেবে এসেছিলেন মোহাম্মদ বেলাল হোসেন। এরপর ধীরে ধীরে সুপারভাইজার, ট্রেনার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের একমাত্র কর্ণধার। এই ধরনের একটি প্রতিষ্ঠান করার ক্ষেত্রে 8 থেকে 10 মিলিয়ন দিরহাম খরচ হয় বলে জানান বিলাল হোসেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 25 কোটি টাকা। এটার পিছনে আমার অনেক পরিশ্রম আছে, বাট দিস পরিশ্রমের পিছনে আসলে যখন একটা জিনিস আপনি ভালোবাসেন বা ইউ লাভ টু ডু দিস, দেন ইউ ডোন্ট ফিল ইজ টায়ার্ড ফর দ্যাট। তো এটা এই কারণে আমার কাছে এটা পরিশ্রম মনে হয় না। সো সবসময় এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা দিস মাই থিং, আই হ্যাভ টু ডু, এটা আমার জব, আমার করতে হবে। বিলাল হোসেন মালিকানা বুঝে নেয়ার 21 বছর পর আবারও উদ্বোধন করা হচ্ছে ভিআইপি জিম নামে এই প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন বিশ্বের সেরা বডি বিল্ডার রনি কোলম্যান। আরেক লিজেন্ডারি বডি বিল্ডার কেভিন শেব্রনি এই প্রতিষ্ঠানটি পরিদর্শনের জন্য বর্তমানে দুবাই অবস্থান করছেন। আমি অনেক বাঙালি ভাইদেরকে বলবো, আপনারা আপনার ফিটনেসটা ধরে রাখুন, আপনারা আমাদের জিমে আসুন, ভিআইপি জিম। They have very good equipment, and they have very educated personal trainers. আমাদের অন্য স্টাফ আছে, ট্রেনার, যেমন পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, ইংলিশ আছে, ইউরোপিয়ান আছেন, আরও অনেক আছে। আমরা একসাথে আমরা মিলেমিশে এখানে আছি। Have passion for the thing that you love to do. এই প্রতিষ্ঠানটি ভিআইপিদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাপক ছাড় দিয়েছেন বেলাল হোসেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন আন্তর্জাতিক সময়। একটি সেতু কেবল দুটি জনপদের মধ্যে সংযোগ স্থাপনই করেনি, সমৃদ্ধ করেছে শহরের পর্যটন খাতকেও। বলছি পর্তুগালের পোর্তো শহরের দৃষ্টিনন্দন দম লুইস এক সেতুর কথা। ডুরো নদীর ওপর নির্মিত ঐতিহ্যবাহী সেতুটির সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে যান সেখানে। পোর্তো থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বন্দরনগরী পোর্তো ও ভিলা নোভা দা গায়া, এ দুটো শহরের মাঝখানে সংযোগ স্থাপন করা দৃষ্টিনন্দন সেতু দম লুইস এক। দ্বিতল এই মেটাল ব্রিজটি পর্তুগালের নির্মাণ শৈলীর এক অনন্য উদাহরণ, যেটি নির্মাণ করেছে বিখ্যাত আইফেল টাওয়ারেরই নির্মাতা প্রতিষ্ঠান। সেতুর উপর থেকে দেখা পোর্তোর সৌন্দর্যও নজর কাড়বে যে কারো। 1881 সালে শুরু হয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 5 বছর। এতে ব্যবহার করা 172 মিটার দৈর্ঘ্যের স্টিল স্প্যানটি তখন কোনো সেতুতে ব্যবহার করা দীর্ঘতম স্প্যান হিসেবেই বিবেচিত। সেতুটির নিচতলা সাধারণ যানবাহন এবং উপরের তলা রাখা হয়েছে ট্রাম এবং পথচারী পারাপারের জন্য। নির্মাণশৈলীর পাশাপাশি সেতু থেকে পোর্তো ও গায়া একসাথে দুটো শহরের সৌন্দর্য উপভোগ করতে সব ঋতুতেই পর্যটকরা আসেন এখানে। অনেক পর্যটক প্রমোত্তরী বা ঐতিহ্যবাহী ছোট ছোট নৌকা নিয়ে ঘুরে দেখেন ডোরো ভ্যালি। ঘুরতে আসেন বাংলাদেশিরাও। ব্রিজও যে পর্যটন আকর্ষণের কেন্দ্র হতে পারে, এটা পোর্তো না আসলে বোঝা যেত না। পোর্তো শহরটি আমরা একদিন নামই শুনেছি, কিন্তু পোর্তো শহর যে এত সুন্দর এবং পর্তুগাল তৈরি হওয়া এই পোর্তোকে ঘিরেই। কারণ পোর্তো যখন খ্রিস্টপূর্ব 300 শতাব্দীতে আসলে রোমানরা এখানে এসেছিলেন এবং এই পোর্তো দরবেলি দেখেই তারা এখানে সভ্যতা করেন এবং সেই কারণে আজকের এই পর্তুগাল। দম লুইস সেতুর সৌন্দর্যে ম্লান হয়েছে পোর্তো শহরের আরও 5টি দৃষ্টিনন্দন সেতু। তবে পোর্তো শহরের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের নিদর্শন দেখতেও পর্যটকদের গন্তব্য পোর্তো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পোর্তো, পর্তুগাল। বছরে দুইবার সময় পরিবর্তনের নীতি পরিবর্তন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে। আগামীতে একক সময় নীতি গ্রহণ করবে ইইউ দেশগুলো। তবে ইতালি এবছর সময় পরিবর্তন করার জন্য জানিয়েছে ইউকে। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্য, ছবিনা রিপোর্ট। 1976 সাল থেকে বছরে ইইউ দেশগুলো তাদের ঘড়ির কাঁটা দুইবার পরিবর্তন করে আসছে। অক্টোবরের শেষ শনিবার দিবাগত রাতে শীতের জন্য এবং মার্চের শেষ শনিবার দিবাগত রাতে গ্রীষ্মের জন্য ঘড়ির কাঁটার সময় পরিবর্তন করা হয় দেশগুলোতে।
তবে ইউ থেকে ইউকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর 2018 সালে এক জনমত সমীক্ষায় দেখা যায় প্রায় 80% ইউরোপিয়ান নাগরিক ঘড়ির কাঁটার সময় পরিবর্তনের বিপক্ষে। 2021 সাল থেকে সময় পরিবর্তন হবে কিনা তার উপর ভোটাভুটির আয়োজন করে। সময় পরিবর্তন বন্ধ করার পক্ষে 410 এবং বিপক্ষে 192 ভোট পড়ে। সিদ্ধান্ত হয় 2 বার ঘড়ির কাঁটা পরিবর্তন না করার। সময় পরিবর্তন না করার পক্ষে ফ্রান্স ও উত্তর ইউরোপের দেশগুলো। তবে ইতালি আনুষ্ঠানিকভাবে শুধু এবছরই সময় পরিবর্তন করার জন্য জানিয়েছে ইউকে। ইউরোপের দেশগুলো সম্মিলিতভাবে সময়ের পরিবর্তন না করলে ইউর সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে দেখা দেবে বিশৃঙ্খলা। কারণ ইউ এর অনেক নাগরিক নিজ দেশে বসবাস করে প্রতিবেশী দেশে কাজকর্ম ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। দেশগুলোর বর্ডার ফ্রি, তাই তারা সকালে গিয়ে আবার সন্ধ্যায় নিজ দেশের ঘরে ফিরে আসেন। এমন ব্যক্তিদের জন্য বারবার সময় পরিবর্তন একটা ভোগান্তির বিষয় বলে মনে করেন ইউ এর অনেক নেতা। বর্তমানে বাংলাদেশের সঙ্গে শীতে ইউরোপের সময়ের ব্যবধান 5 ঘন্টা আর গ্রীষ্মে 4 ঘন্টা। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। ছোটবেলায় চকলেট খাননি এমন কাউকে পাওয়া দুষ্কর, কিন্তু কখনো কি চকলেটের তৈরি জামা পরার কথা ভেবেছেন? সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হলো এমনই এক প্রদর্শনী অনুষ্ঠান, যেখানে তারকারা চকলেটের তৈরি বিভিন্ন ডিজাইনের জামা পরে হাজির হয়েছেন মঞ্চে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা চকলেট প্রেমীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে এবারের আসর। কারো জামার কারুকাজ করা হয়েছে চকলেট দিয়ে, আবার কারো পুরো পোশাকটাই চকলেটের তৈরি। প্যারিসের চকলেট ট্রেড শোতে এভাবেই বাহারি রকমের পোশাক পরে মঞ্চে হাজির হন তারকারা। গেল সপ্তাহে ফ্রান্সের প্যারিসে শুরু হয়ে গেল স্যালন দু চকলেট ট্রেড শোর 26তম আসর। শত শত প্রদর্শক হাজির হন চকলেট নিয়ে নিজেদের সৃজনশীলতার জানান দিতে। সেই সঙ্গে প্রতি বছর হাজার হাজার দর্শক প্যারিসের পার্ক দেস এক্সপোজিশনে ভিড় করেন এই ব্যতিক্রমী প্রদর্শনী উপভোগ করতে। আমার পোশাকের ডিজাইনার বিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর কাজ দেখে অনুপ্রাণিত হয়ে আজকের অনুষ্ঠানের জন্য এই বিশেষ পোশাক তৈরি করে দিয়েছেন। এখানে অনেক অর্থবহ প্রতীক ব্যবহার করা হয়েছে। এই জামার পুরোটাই চকলেটের তৈরি, ওর ওজন 12 কেজি। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য পুনর্জন্ম। করোনার কারণে গত বছর ট্রেড শো আয়োজন না হলেও এবছর সংক্রমণ কমে আসায় জাঁকজমকপূর্ণভাবে এই চকলেট প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চকলেটিয়ার, প্যাটিসিয়ার, মিষ্টান্ন, কোকো উৎপাদনকারী দেশ সহ অন্যান্য কারিগরদের মেলা বসে এখানে। প্যারিসে আয়োজিত এই ট্রেড শো চলবে 1 নভেম্বর পর্যন্ত। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু জলবায়ু সম্মেলন COP26। চাপ অব্যাহত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। অংশ নিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জলবায়ু, কোভিড, অর্থনীতিকে গুরুত্ব দিয়ে ইতালির রোমে চলছে G20 সম্মেলন। ন্যূনতম 15% কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তিতে সায় বিশ্ব নেতাদের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।